শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না, রিদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে। কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে জোরে শব্দ করে। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছ, আবার আমার ঘরের সামনে। ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি তো দেব না, কি সমস্যা? রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। দেবেন না? রিদওয়ান আড়মোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রিদওয়ান পিছু ডাকছে, সে শোনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে ওই ঘরেই রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কি দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙবো। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, রিদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন। তালা ভাঙেন না, উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এটা হয় না, আমার উপর এই ঘরটার ভার দিছে। আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়, বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসে প্রশ্ন করল, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি, আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছা হচ্ছিল, তাই ভেঙেছি। এটা অসভ্যতা, তোমারে ভালা ভাবছিলাম। সেরি মানুষের এত তেজ, অবাধ্যতা ভালো না। পদ্মজা এক নজর খলিলকে দেখল, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপর হয়ে পড়ে আছে, লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লা ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছো ভাবি, শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই। গলায়, হাতে, পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলায় মারছে বৌডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাগেই আমারে রুম্পার কাছে আইতে দাও না তোমরা? বৌডা তোমরারে কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরেই দাঁড়িয়ে আছে। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির, ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলল কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেননি? রুম্পার মা বাপ নেই, ভাই আছে 2টা। ভাইগুলা আগেই খোঁজ নিত না? পাগল হনের পর থেকে নামও নেয় নাই। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তি নেই।
সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে, ঘরের এক কোণে বালির বস্তা রাখা। পেট খারাপ হয়েছে, পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবু কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো। চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নিতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল দুইটা হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার দুই হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। যাও তুমি, আমি এইখানে আসি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনে উঠানে চোখ পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দস্যি হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। দুই দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9-10 এরকম। আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছস তো? ডরানিরই কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না। আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তো 4 মাসের বড়। সম্মান দিয়ে কথা কো। মাঝখানে থেকে সর, খেলতে দে। ধুর, তোর শরীর এখন খেলার সময়, আর তুই খেলতাছস? সর। এই বল মাছ, তোমার দলে একটারে বাদ দিয়া আমারে লও। এই মুটকিরে 100টা গোল না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হাঁ করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে, এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছা ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে? কখনোই না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসল। রসিকতা করে বলল, আরে কালী বেআইন দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালী ডাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। যাকে পছন্দ করলো সেই কালী বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল্লা রে, সর কইতাছি, খেলতে দে। আমিও খেলতাম। এই আন্ডা, তুই বাদ। তোর বদলে আমি বেআইনের দলে হয়ে খেলাম। মৃদুলের এক কথায় নেড়া মাথার ছেলেটা সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেআইন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছস মৃদুল্লা, তুই খেলার মাঝখানে ঢুকছস বললা? পূর্ণা খেলতো না। সবসময় কেন খেলা নষ্ট করে দেস তুই? মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করলো না। সে রসিকতার স্বরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরিয়ে গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা, তুই আয়। বেআইন খেলবো না। তুই আইজ হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটওয়ালা, তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে অলক ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালী বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা 2 হাত দিয়ে 2 চোখের জল মুছে। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালী বললে সে ভীষণ রাগ করে। ভীষণ। শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবি বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। ধুর,
আপনি সবসময় ঘাটতেরামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনের সাথে ছিলে, আজও রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো। আচ্ছা যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমির চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আছি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি কিনা, তাই না? ভয় পাবেন না তো একদম। আমির দুই হাতে পদ্মজার দুই গালে ধরলো। আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী, এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার যান। আমির হেসে চলে যায়। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল, এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটা স্পর্শ, কথায়, ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধ হয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সবসময় জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তেই আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরো কিছুক্ষণ পর ভাঙ্গে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। ফরিনা হেসে বললেন, এইটা আবার কমন লাগে, লইয়া যাও। তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ, আছে তো, এই যে ওই পাতিলটায়। পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা দিয়ে নিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভ্রাটের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে, পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুবই বিস্মিত, রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি, ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো, ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে লাগলো। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এমন ভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময় ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেলো। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে, মাথা দুদিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবু আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসলো। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ছটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারের শীত বোধ হয় মানুষ মারার জন্য এসেছে। এত ঠান্ডা, রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই। ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি, ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখলো, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে, উৎকণ্ঠিত কণ্ঠে বলে, আমি তোমার ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজার দু চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম, কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করলো, কেন পাগলের অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে।